আসসালামু আলাইকুম। চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কয়েকটি বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। যাই হোক, ইতোমধ্যে এই অধ্যায়ের 4টি লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। যাই হোক, সবাইকে আজকের ক্লাসে ফুলেল শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে আজকের ক্লাসটি উপভোগ করবে। যাই হোক, যথারীতি আমার পরিচয়টি আবার ডিজিটালি এখানে উপস্থাপন করছি। দেখো, এখানে আমি আমার পরিচয়টা আবার তুলে ধরলাম, যে দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম লেকচার। একটু ছবি দেখবো কয়েকটা। যাই হোক, এখানে আবার ওই কথাটা আসছে, বাংলাদেশ সরকার এবং WHO প্রদত্ত নির্দেশনা আমরা মেনে চলব, নিজে সুস্থ থাকব, আমাদের পরিবারকে সুস্থ রাখবো এবং দেশের মানুষকে নিরাপদে থাকতে সহায়তা করব। যাই হোক, কিছু ছবি দেখব, ছবিগুলো দেখো এবং অনুমান করো। দেখো, আলুর দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 45 টাকা হয়েছে। এখন তোমার পরিবারের আয়, তোমাদের সদস্য সংখ্যা সব কিছু যদি আগের মতোই থাকে, দামের কারণে তোমাদের ক্রয়ের মধ্যে পরিবর্তন আসে কিনা? অবশ্যই আসে। এই পরিবর্তনটাকে কি বলা হয়? ঠিক আছে। আবার দেখো, যদি মনে করো বাজারে সব কিছুর দাম আগের মতোই আছে, ঠিক আছে, তোমার ফ্যামিলির সদস্য সংখ্যা আগের মতো আছে, কিন্তু তোমার ফ্যামিলির আয় বেড়ে গেছে, তাহলেও তো তোমাদের মানে ক্রয়ের মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে। এটাকে অর্থনীতিতে কি বলা হয়? আবার যদি আমরা এখানে দেখি যে তোমাদের ফ্যামিলির আয় আগের মতো আছে, দ্রব্য সামগ্রীর দামও আগের মতো আছে, কিন্তু তোমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা বেড়ে গেছে, তাহলেও তো চাহিদার মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে। যে এইগুলোকে কি বলা হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা আমরা সাজিয়েছি। অর্থাৎ দেখো, এই যে অন্যান্য বিষয়গুলো স্থির থেকে, অর্থাৎ আয়, জনসংখ্যা স্থির থেকে যদি দামের কারণে চাহিদার পরিবর্তন হয়, দামের কারণে, দাম বাড়া বা কমার কারণে যদি চাহিদার পরিবর্তন হয়, তখন সেটাকে আমরা বলছি চাহিদার সংকোচন বা প্রসারণ। আর দাম স্থির থেকে আয়ের কারণে অথবা জনসংখ্যার কারণে যদি চাহিদার পরিবর্তন হয়, অর্থাৎ অন্যান্য বিষয়ের কারণে যদি চাহিদার পরিবর্তন হয়, তখন সেটাকে বলছি চাহিদার হ্রাস বৃদ্ধি। মূলত আমাদের আজকের আলোচনা এগুলো নিয়েই। দেখো, আমাদের অধ্যায়টার নাম বলছিলাম দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ অধ্যায়টার নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা চাহিদার সংকোচন এবং প্রসারণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, চাহিদার হ্রাস বৃদ্ধির ধারণা ব্যাখ্যা করতে পারবে। তার সাথে আরও একটা জিনিস আমরা নিয়ে আসছি, চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ চিহ্নিত করতে পারবে। তাহলে আমরা আলোচনাটা শুরু করি। লক্ষ্য করো, চাহিদার সংকোচন, প্রসারণ। আমি আগে বলছিলাম যে চাহিদার সংকোচন প্রসারণ বলতে আমরা আসলে কি বুঝি। এক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে চাহিদা বিধিটা। চাহিদা বিধির মধ্যে আমরা কি পড়ছিলাম? যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, অন্যান্য অবস্থার মধ্যে কি ছিল? ভোক্তার আয়, রুচি, পছন্দ ইত্যাদি ইত্যাদি, এগুলো স্থির থেকে দ্রব্যের দামের কারণে চাহিদার যদি পরিবর্তন হয়, তখনই সেটাকে বলছি আমরা চাহিদার সংকোচন বা প্রসারণ। ঠিক আছে। এখন লক্ষ্য করো, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে, তাকে চাহিদার সংকোচন বলা হয়। লক্ষ্য করো কথাটা, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি বিবেচ্য দ্রব্যের দাম বেড়ে যায়, তখন আমরা কি পারি? কম কিনতে পারি। দ্রব্য সামগ্রী ক্রয় আগের মতো আর আমাদের পক্ষে ক্রয় করা সম্ভব হয় না, তখন আমাদের চাহিদাটা কি হয়? কমে যায়। আর তখনই সেটাকে অর্থনীতির ভাষায় বলা হয় চাহিদার সংকোচন। ঠিক আছে। এর উল্টো দিকে যাও,
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম কমলে, যে বিবেচ্য দ্রব্যের দাম যদি হ্রাস পায় তখন চাহিদা কি হয়, বেড়ে যায়। আর সেটাকে বলা হয় চাহিদার প্রসারণ বা সম্প্রসারণ। ঠিক আছে, এই যে লক্ষ্য করো, এই দুইটা অবস্থার ক্ষেত্রেই আমরা অন্যান্য বিষয়গুলোকে কি রাখছি, স্থির বা অপরিবর্তিত রাখছি। ঠিক আছে, স্থির রেখে শুধুমাত্র দামের কারণে চাহিদার পরিবর্তনটাকে এখানে বিবেচনা করা হয়েছে। এই কথাটি আমরা একটু তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, লক্ষণীয় বিষয় যে চাহিদার সংকোচন প্রসারণ ব্যাখ্যায় বিবেচ্য দ্রব্যের দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন বিবেচনা করা হয়। ঠিক আছে, এখন এই কথাটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। লক্ষ্য করো, চিত্রে ও এক্স অক্ষ হচ্ছে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষ হলো দাম নির্দেশিত, ডি ডি প্রাইম হলো চাহিদা রেখা। দাম যখন 10 টাকা, কোনো একটা দ্রব্যের দাম ধরে নিছি আমরা 10 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে কত, 40 একক। এই দুইটা যে রেখার সমন্বয় যেখানে করছে, এই বিন্দুটার নাম দিলাম আমি এ। এখন লক্ষ্য করো, দাম যদি বেড়ে যায় তাহলে এদিকে আসবে, দাম বৃদ্ধি পেয়ে যে 15 টাকা হলে চাহিদার পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, অন্যান্য অবস্থা যেহেতু অপরিবর্তিত আছে, কমে যাচ্ছে, কমে এসে কত, 20 একক, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, দাম বাড়ছে কত টাকা, দেখো দামের পরিবর্তনটা কত হয়েছে, 10 থেকে 15, তার মানে 5 টাকা বেড়ে গেছে। আমরা এই পরিবর্তনটা দেখাতে পারি। দাম 5 টাকা বেড়ে যাওয়াতে চাহিদার পরিমাণ কিন্তু কমে গেছে 10 একক। ঠিক না, এই যে কমে গেছে, দেখো এখান থেকে এখানে কমে গেছে। এই যে দাম বৃদ্ধির কারণে চাহিদা কমে যায়, এই কমে যাওয়ার বা এই পরিবর্তনটাকে অর্থনীতির ভাষায় আমরা বলছি চাহিদার সংকোচন। এই অংশটাকে আমরা দেখাচ্ছি চাহিদা রেখার মধ্যে, চাহিদা যে কমে গেছে, কমে যাওয়াটাকে বলছি চাহিদার সংকোচন। এবার আসে উল্টা দিকে, দাম কমে যদি 5 টাকা হয়, 10 টাকা ছিল 5 টাকা হয়ে গেছে, তাহলে চাহিদার পরিমাণ বেড়ে হয় কত একক, 60 একক। এই দুইটা রেখার সমন্বিত বিন্দুটাকে প্রকাশ করলাম আমরা সি বিন্দু দ্বারা। এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, দাম 10 টাকা থেকে যে 5 টাকা কমে গেছে, তার মানে পরিবর্তন হয়েছে কত, 5 টাকা, অর্থাৎ 5 টাকা কমে গেছে। কমে যাওয়াতে ভোক্তা পূর্বের চেয়ে বেশি পরিমাণে ক্রয় করতে পারে, অর্থাৎ তার চাহিদা বেড়ে গেছে। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এই পরিবর্তনটাকে দেখালাম, দাম কমে গেছে, চাহিদা বেড়ে গেছে। এই যে দাম কমার কারণে চাহিদার মধ্যে যে পরিবর্তনটা ঘটছে, এই পরিবর্তনটাকে অর্থনীতির ভাষায় বলা হয় চাহিদার প্রসারণ বা সম্প্রসারণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম চাহিদার সংকোচন কি জিনিস, চাহিদার প্রসারণ কি জিনিস, তা সংজ্ঞা আকারে আমরা বুঝতে পারলাম এবং চিত্রের মাধ্যমেও আমরা বিষয়টি উপস্থাপন করলাম। ঠিক আছে, এখন আমরা যাব চাহিদার হ্রাস বৃদ্ধি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, আবারও যে আমরা আগের কথায় যাচ্ছি, চাহিদা বৃদ্ধির কথাটা কি ছিল, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই পরিবর্তনটাকে বলা হয় চাহিদার যে বৃদ্ধি, যে সম্পর্কটাকে বলা হয় চাহিদা বৃদ্ধি। এখন লক্ষ্য করো, এই জায়গার মধ্যেই আমরা অন্যান্য বিষয়কে কি ধরে নিয়েছিলাম, স্থির ধরে নিয়েছিলাম। এখানে আলোচনাটা করা হয়েছে দামের সাপেক্ষে চাহিদার পরিবর্তন নিয়ে, কিন্তু এক্ষেত্রে একটু জিনিস আমরা পরিবর্তন করব, যে দামটাকে স্থির ধরে নেব। অন্যান্য বিষয়ের পরিবর্তনের ফলে, যেমন তোমার আয় বেড়ে গেলে, দাম স্থির থেকে যদি আয় বেড়ে যায় তাহলে কি হবে, তোমার ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, তোমার চাহিদা বেড়ে যাবে। ঠিক আছে, অথবা দাম স্থির থেকে তোমার পরিবারের যদি সদস্য সংখ্যা বেড়ে যায় তাহলে তোমাদের দ্রব্য সামগ্রী বেশি প্রয়োজন হবে, তার মানে চাহিদা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য বিষয়ের কারণে যদি চাহিদার পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলছি চাহিদার হ্রাস বা বৃদ্ধি। এখন আমরা আলাদা করে বলছি চাহিদার হ্রাস কি জিনিস, চাহিদার বৃদ্ধি কি জিনিস। বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার, অর্থাৎ কি কি, ভোক্তার আয়, রুচি, পছন্দ ইত্যাদির পরিবর্তনের কারণে যদি চাহিদা বেড়ে যায় তাহলে কি হবে, সেটাকে আমরা বলবো অর্থনীতির ভাষায় চাহিদার বৃদ্ধি, যদি চাহিদা বেড়ে যায়।
এখন লক্ষ্য করো এখানে যে উল্টা কথাটা যদি বলি, বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার অর্থাৎ ভোক্তার আয়, রুচি, পছন্দ ইত্যাদির পরিবর্তনের কারণে চাহিদা যদি কমে যায় তাকে চাহিদার হ্রাস বলে। ঠিক আছে, এখন আমরা সংখ্যাগত দিকটা তুলে ধরলাম। এক্ষেত্রে এই ধরনটার ব্যাখ্যা একই চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়, আবার আলাদা চিত্র উপস্থাপন করা যায়। যাই হোক, এই দুইটা কথাকে সংক্ষেপে আমি আবার এখানে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, চাহিদার হ্রাস বৃদ্ধি ব্যাখ্যায় অন্যান্য অবস্থার পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন বিবেচনা করা হয়। এখানে দামটাকে স্থির ধরা হয়, তো অন্যান্য বিষয়ের পরিবর্তনের সাপেক্ষে চাহিদার পরিবর্তনটাকে কি করা হয়, বিবেচনা করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন চিত্রের মাধ্যমে যদি ব্যাখ্যাটা দেখি, লক্ষ্য করো দুইটা চিত্রের মাধ্যমে আমি এখানে ব্যাখ্যাটা তুলে ধরছি। চিত্র ওয়াক্স অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে দাম নির্দেশিত। ডি প্রাইম হলো প্রাথমিক চাহিদা রেখা। দাম যখন ওপি নট, তখন চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ ওয়ান। এটাকে প্রকাশ করলাম আমি এ বিন্দু দ্বারা। দুইটা রেখার সমন্বিত বিন্দুটাকে প্রকাশ করলাম চাহিদা রেখার কোন বিন্দু দ্বারা, এ বিন্দু দ্বারা। এখন লক্ষ্য করো দাম অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এই দামের কিন্তু পরিবর্তন হবে না, বাড়বেও না কমবেও না, আগের মতোই থাকবে। এখন তোমার যদি আয় বেড়ে যায় তাহলে কি হবে, তোমার চাহিদা আগে ছিল এতটুকু ও কিউ ওয়ান, এখন বেড়ে যাবে, এদিকে আসবে। তখন কি হচ্ছে দেখো, দাম স্থির থেকে আয় বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়ে হয় কত, ও কিউ টু পরিমাণ, যা ডি ওয়ান প্রাইম রেখার বিবিন্দু দ্বারা নির্দেশিত। তো লক্ষ্য করো, দাম স্থির থেকে আয়ের পরিবর্তনের ফলে বা তোমার ফ্যামিলির সদস্য বেড়ে যাওয়ার কারণে যে চাহিদা বাড়ছে কত, কিউ টু পরিমাণ, এই বেড়ে যাওয়াটাকে বলা হয় অর্থনীতির ভাষায় চাহিদার বৃদ্ধি। ঠিক আছে, এই যে এই অংশটা চাহিদার বৃদ্ধি, তার মানে চাহিদা যদি বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে চাহিদা রেখা কি হয়, সমান্তরালভাবে ডান দিকে স্থানান্তর হয়। এই গেল আমাদের প্রথমটার ব্যাখ্যা। ঠিক আছে, আবার দ্বিতীয়টা আসি। ওয়াক্স অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে দাম নির্দেশিত। ডি প্রাইম হলো প্রাথমিক চাহিদা রেখা। লক্ষ্য করো, যেখানে দাম ও পি নট অবস্থায় চাহিদার পরিমাণ কত, ও কিউ ওয়ান, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। এখন আমরা বলছি দাম স্থির থেকে, দেখো যে দাম অপরিবর্তিত থেকে বা স্থির থেকে যদি আয় কমে যায় বা তোমার পরিবারের সদস্য সংখ্যা কমে যায়, তাহলে তোমার কি হবে, চাহিদা কমে যাবে। তখন দাম কিন্তু অপরিবর্তিত থাকবে, তখন চাহিদা রেখাটা কি হবে, বাম দিকে সরে আসবে। তাহলে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তর হয়ে দেখো ডি ওয়ান প্রাইম হয়, যে এখানে এই রেখাটার কোন বিন্দু দ্বারা দেখাচ্ছি আমরা, বি বিন্দু দ্বারা দেখাচ্ছি। তাহলে চাহিদার পরিমাণ ছিল ও কিউ ওয়ান, এখন কমে এসে কত, ও কিউ টু। তাহলে দাম স্থির থেকে দেখো চাহিদার পরিমাণ কিউ ওয়ান কিউ টু পরিমাণ কি হয়, কমে যায়। এটা কার কারণে, অন্যান্য বিষয়ের কারণে। এই কমে যাওয়াটাকে আমরা বলছি চাহিদার হ্রাস। তার মানে চাহিদা হ্রাস পেলে চাহিদা রেখা কি হয়, সমান্তরালভাবে বাম দিকে স্থানান্তর হয়। এখানে আমরা আরও একটা জিনিস জেনে গেলাম। এখন যদি আর একটু কথা বলি, সেটা হচ্ছে যদি চাহিদা, এই দুইটা চিত্রকে আমরা একসাথে দিতাম, তাহলে এটা যদি প্রাথমিক চাহিদা রেখা হইতো, তাহলে চাহিদার হ্রাসের ফলে যেই রেখাটা পাইছি আমরা, এটা এখানে হইতো। ঠিক আছে, অর্থাৎ একই চিত্রের মাধ্যমে ব্যাখ্যাটি উপস্থাপন করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে জানলাম চাহিদার সংকোচন, প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধির সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এখন আমরা আরো একটু সামনে যাব। ঠিক আছে, লক্ষ্য করো পরবর্তী যে আলোচনাটা আমাদের ছিল, চাহিদা রেখা নিম্নগামী হওয়ার কারণ। চাহিদা রেখা কেন আসলে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, এই নিম্নগামীর কারণটা আমরা জানব। লক্ষ্য করো, আমরা বলছিলাম চাহিদা বিধিটা কি পড়ছিলাম, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কের কারণেই চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে কি হয়, নিম্নগামী হয়। তার মানে চাহিদা রেখা বাম দিকে নিম্নগামী হওয়ার পিছনে যে কারণটা দায়ী,
সেটা হচ্ছে দামের সাথে চাহিদার সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা আরও একটু সামনের দিকে যাই তাহলে আমাদের বিষয়গুলো আরও একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, লক্ষ্য করো, আমরা প্রথমে এই চাহিদা বিধির কথাটা বললাম, এটাকে আমরা চিত্রের মাধ্যমে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। দেখো, চিত্র ওয়াক্স অক্ষে চাহিদার পরিমাণ, ওয়াই অক্ষে দাম নির্দেশিত। ডি ও সরি দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 60 একক। আমি সংখ্যা দিয়ে দিছি, তুমি প্রতীক দিয়েও দিতে পারবা। ঠিক আছে, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। দাম বেড়ে 10 টাকা হলে চাহিদার পরিমাণ কমে হয় 40 একক, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন লক্ষ্য করো, দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ কমে হয় 20 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। তা আমরা দেখলাম দাম যখন বাড়তেছে চাহিদার পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে। আবার উল্টা দিকে যদি আসি, দাম যদি কমতে কমতে 5 টাকার দিকে আসে তাহলে কি হবে, চাহিদার পরিমাণ বেড়ে যাবে। এই যে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক আমি এই বিন্দুগুলো দ্বারা উপস্থাপন করলাম। এখন এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে যে রেখাটা পাচ্ছি, এই রেখাটা হচ্ছে কি রেখা, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি চাহিদা রেখা। ঠিক আছে, আর নিম্নগামী হওয়ার পেছনে আমরা দেখলাম চাহিদা বিধিটি আসলে মূলত দায়ী। ঠিক আছে, তারপর আমরা এখানে কিছু কারণ তুলে ধরার চেষ্টা করতেছি। দেখো, চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ, 1 নম্বরে আমরা বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা কিন্তু এই অধ্যায়ের আলোচনার শুরুর দিকেই আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে কিন্তু আলোচনা করেছি। ওইখানে দেখেছ যে ভোক্তা ভারসাম্য অবস্থায় ভোক্তার দাম এবং প্রান্তিক উপযোগ কি হয়, পরস্পর সমান হয়। যখনই কোনো একটা দ্রব্যের ভোগ বাড়ে, অর্থাৎ দাম কমে গেলে দ্রব্যটার ভোগ কি হয়, বাড়ে। কেন বাড়ে? কারণ দাম কমে গেলে যখন ভোগটা বাড়ে তখনই আমরা কিন্তু জেনে আসছি দ্রব্যের ভোগ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কি হয়, কমে যায়। আর আমরা তো বলছি ভারসাম্যের শর্ত হলো কি, দাম এবং প্রান্তিক উপযোগ কি হয়, সমান হয়। আর যদি দাম কমার কারণে যদি দ্রব্যের ভোগ বাড়ে আর প্রান্তিক উপযোগ যদি না কমে তাহলে তো ভারসাম্য হচ্ছে না, দাম এবং প্রান্তিক উপযোগের মধ্যে ব্যবধান থেকে যাচ্ছে, পার্থক্য থেকে যাচ্ছে। এই কারণে যে দামের সাথে প্রান্তিক উপযোগ যখনই সমান হবে তখনই কি হবে, ভারসাম্য লাভ করবে। এই কারণেই আমরা বললাম যে দাম যদি কমে যায় ভোক্তা পুনরায় ভারসাম্য লাভের জন্য তাকে কি করতে হবে, প্রান্তিক উপযোগ কমাতে হবে। আর সে কারণেই আসলে এই প্রান্তিক উপযোগ কমানোর কারণে দ্রব্যের ভোগটা কি হয়, বাড়ে। আর সে কারণ চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। 2 নম্বরে আমরা যদি যাই আয় প্রভাব, লক্ষ্য করো যে যখনই দ্রব্য সামগ্রীর দাম বাজারে কমে যায় তখন কি হয়, মানুষের ক্রয় ক্ষমতা পূর্বের চেয়ে বেড়ে যায়। আমরা যদি বলি, মনে করো বাজারে মাছের দাম 100 টাকা করে কেজি। ঠিক আছে, কোনো একজন ব্যক্তি 500 টাকা নিয়ে বাজারে গেছে, 5 কেজি মাছ কিনছে। এখন পরদিন যেয়ে দেখলো মাছের দাম কমে 80 টাকা হয়ে গেছে, তাহলে কি হবে, তার ক্রয় ক্ষমতা কি হবে, অনেক বেড়ে যাবে। সে পূর্বের চেয়ে কি করতে পারবে, বেশি এই টাকা দিয়ে বেশি পরিমাণে ক্রয় করতে পারবে। তার মানে তার ক্রয় ক্ষমতা কি হয়েছে, বেড়ে গেছে। এই যে দাম কমার ফলে যে ভোক্তার ক্রয় ক্ষমতা বেড়ে যায়, এই প্রভাবটাকে বলা হয়েছে এখানে আয় প্রভাব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম আয় প্রভাবের কারণেও চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। তারপর পরিবর্তক প্রভাব, লক্ষ্য করো চিনি এবং গুড়, একটা দ্রব্যের অভাব আমরা কি করতে পারি, আরেকটি দ্রব্য দিয়ে পূরণ করতে পারি। যদি একটি দ্রব্যের দাম স্থির থেকে অন্য দ্রব্যটির দাম বেড়ে যায়, অর্থাৎ যে গুড়ের দাম অপরিবর্তিত থেকে চিনির দাম যদি বেড়ে যায় তাহলে কি হবে, মানুষ চিনির অভাবটি গুড় দিয়ে পূরণ করার চেষ্টা করবে। তাহলে এক্ষেত্রে দেখা গেল গুড়ের চাহিদাটা কি হবে, বেড়ে যাবে। তাহলে গুড়ের চাহিদা বাড়ার কারণে এদিক দিয়ে চিনির চাহিদা কি হবে, কমে যাবে। তাহলে এখানে দেখলাম যে চিনির দাম বাড়ার কারণে চিনির দাম কমে যাচ্ছে। ঠিক আছে, এই প্রভাবটা কার কারণে, পরিবর্তক দ্রব্যের কারণে। যদি পরিবর্তক দ্রব্য এখানে প্রভাবিত না করতো তাহলে ভোক্তা এই দ্রব্যটা ক্রয় করতে বাধ্য হতো। ঠিক আছে, তাহলে পরিবর্তক প্রভাবের কারণে কি হয়,
চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। চাহিদা বৃদ্ধির প্রভাব, এটা প্রথমে আমি একেবারে এই চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ হিসেবে প্রথমে বলেছিলাম, তারপর এখানে 2 লাইনে আবার বলছিলাম অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কের কারণেই চাহিদা রেখাটি কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। তাহলে এখানে আমরা এই চাহিদা বৃদ্ধির কথাটা কিন্তু 2 বার বললাম, তারপর এখানে সংক্ষেপে বললাম। তারপর সর্বশেষ যদি বলি, দ্রব্যের ব্যবহারের পরিবর্তন। লক্ষ্য করো, যখনই দাম কমে যায় তখন দ্রব্যের ব্যবহার কিন্তু বেড়ে যায়, অর্থাৎ ব্যবহারের পরিবর্তনটা মানে পরিলক্ষিত হয়। এই কারণেই যে ব্যবহারের যদি বেড়ে যায় তাহলে তার মানে কি, চাহিদা কি হবে, বেড়ে যাবে। আর আবার যদি দামটা বেড়ে যায় তখন কি হয়, মানুষ এর ব্যবহারটা আস্তে আস্তে কমিয়ে দেয়, তখন চাহিদার পরিমাণটাও কমে যায়। আর এই কারণেই এই দ্রব্যের ব্যবহারের পরিবর্তনের কারণে কি হয়, চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এক্ষেত্রে আমরা যদি এই আজকের আলোচনা মূলত আমাদের এই পর্যন্তই, ঠিক আছে। এখন আমরা আজকের এই আলোচনা থেকে আলোচনা সম্পর্কিত একটি বাড়ির কাজ তোমাদের জন্য নিয়ে আসছি। আমি আশা করব তোমরা যদি আলোচনাটি ভালোভাবে শুনে থাকো তাহলে এই বাড়ির কাজটি তোমাদের পক্ষে অনায়াসে করা সম্ভব হবে। লক্ষ্য করো, দ্রব্যের দাম স্থির থেকে জনসংখ্যা বৃদ্ধি পেলে চাহিদা রেখার কি ধরনের পরিবর্তন হয়, এটাকে তোমাকে প্রথমে লিখতে হবে, ব্যাখ্যাটা দিতে হবে। আবার বলছি, দ্রব্যের দাম স্থির থেকে জনসংখ্যা বৃদ্ধি পেলে চাহিদা রেখার কি ধরনের পরিবর্তন হয়। আমি বিশ্বাস করি তোমরা যদি আলোচনাটা ভালোভাবে শুনে থাকো, আলোচনার মধ্যে আমার কথাটা আমি বলে ফেলছি এটা। তারপর এই পরিবর্তনকে অর্থনীতির ভাষায় কি বলে, চিত্রসহ তোমার মতামত দাও। আমি আশা করব তোমরা আলোচনাটি, যদি প্রশ্নটি এখানে ভালোভাবে ধরতে নাও পারো, আবার আলোচনাটি শুনবে, শুনে তারপরে প্রশ্নটি লিখবে। আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই লিখতে পারবে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের আলোচনা কিন্তু আমাদের এ পর্যন্তই, এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম।